আসসালামু আলাইকুম। সরলরেখা তোমাদের ষষ্ঠ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমরা কিছু প্রশ্ন সমাধান করতেছিলাম বিভক্তিকরণ রিলেটেড। তো প্রথম একটা প্রশ্ন দিছে যে দেখাও যে 2, -2 ও -1,4 বিন্দুর সংযোগ রেখাংশকে অক্ষরেখাদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমরা একটা ভাবে দেখাবো, বাকি একটা দুইটা ভাগ হয়তো আমি বলে দেবো যে এইভাবে করা যায়। সো বেসিক্যালি আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা একটু যদি বসাও 2, -2, যদিও আমি বলছি অন্তর্বিভক্তিকরণ তোমার অঙ্কর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এইরকম মডেলিং না করে তোমরা জাস্ট হচ্ছে রেখা আঁকাবা যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে, এটা 2, -2, এটা হচ্ছে -1,4। আচ্ছা, এই ক্ষেত্রেও তুমি সেভাবেই করতে পারো। আমি জাস্ট একটু সুবিধার জন্য এই অঙ্কে একটু আলাদা করে কেন করছি, কারণ এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত করার কথা বলছে। সো এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি আঁকানোর চেষ্টা করতেছি। সো বেসিক্যালি তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে -2, সো এটা 2, -2, এটা হচ্ছে 2, -2। আচ্ছা, এরপরে -1, হচ্ছে 4, 1 2 3 4, এই যে এই বিন্দু, ঠিক আছে। সো আমার রেখাটা কি হইলো? আমার রেখাটা হইলো হচ্ছে এইটা রেখা হলো, এই যে এইটা হচ্ছে কত, এটা হচ্ছে -1,4, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই যে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন এই এক্সিস দুটো করছে কি দুইটা পয়েন্টে, এই যে এই দুইটা পয়েন্টে ছেদ করছে। ছেদ করে বলতেছে যে এই পোর্শনটুকু সমান 3 ভাগে, এই যে এই পোর্শন ইকুয়াল টু তোমার হচ্ছে এই পোর্শন ইকুয়াল টু হচ্ছে এই যে এই পোর্শন, ঠিক আছে। এই তিনটা পোর্শন হচ্ছে সমান, এরা এই কথা বলতেছে, এটা আমাদের দেখাতে হবে, শো করতে হবে। সো আমরা একটা ভাবে করার চেষ্টা করি, সেটা হলো যে আমরা দেখাই যে এই ওয়াই এক্সিস সরি এক্স এক্সিস এইটাকে কি অনুপাতে বিভক্ত করতেছে। দেখো, এক্স এক্সিস যখন কোনো অনুপাতে বিভক্ত করে সেখানে ওয়াই এর স্থানাঙ্ক 0 থাকে। সো ওয়াই এর স্থানাঙ্ক যদি 0 থাকে তাহলে এক্স অক্ষ দ্বারা ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, যদি প্রথমে দেওয়া আছে এটা হচ্ছে বি বিন্দু। এখানে তুমি লিখে দিবা যে ধরি এ বিন্দু 2, -2, বি বিন্দু -1,4, ঠিক আছে। এখন এক্স অক্ষ দ্বারা এবি রেখা, এক্স অক্ষ দ্বারা এবি রেখা কি হয়েছে, ছেদ হয়েছে, ঠিক আছে। ছেদ হইলে কোন অনুপাতে ছেদ হয়েছে, রেখা কোন অনুপাতে ছেদ হয় সেটা আমরা বের করব যে m1 ডিভাইডেড হচ্ছে m2, আমরা কি পড়ছিলাম -1y1 ডিভাইডেড -y2, তাই পড়ছিলাম না? এই সূত্রটা তো আমরা পড়ছিলাম, আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে একটা ব্যাপার, সেটা হলো যে এখানে m1 কোনটা, যেহেতু এটাকে এ বিন্দু ধরছি, ঠিক আছে, তো এটাকে আমি x1 বলবো, এটা y1 বলবো, এটা হচ্ছে x2 বলবো, এটা হচ্ছে y2 বলবো। তাহলে m1 কোনটা? m1 হচ্ছে এই যে এইটুকু m1, এই যে এইটুকু হচ্ছে m1, আর এই যে এইটুকু হচ্ছে m2, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে কি হবে আমাদের, এটা হবে হচ্ছে হ্যাঁ -2, আর এখানে কত আছে, 4 আছে। সো বেসিক, আর এই সামনে একটা মাইনাস হবে, তাহলে আমাদের এটা কত হয়, মাইনাস মাইনাসে কাটা হাফ হয়, ঠিক আছে, হাফ। ভালো কথা। তার মানে আমাদের এই পোর্শনটুকু হচ্ছে 1 হলে এই যে এই পোর্শনটুকু হচ্ছে 2, মানে যে এই পোর্শনটুকু হচ্ছে 2, মানে m2 এর মান হচ্ছে 2, m1 এর মান হচ্ছে 1, ঠিক আছে। এরপরে আমরা দেখি যে y অক্ষ দ্বারা এবি রেখা m1 ধরি, এটাও m1 m2ই ধরি, বা তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারো, যে m3 m4, মানে আরেকটা অনুপাত আমরা দেখানোর চেষ্টা করতেছি, m3 ডিভাইডেড m4, এটা কি হবে -x1 ডিভাইডেড হচ্ছে -x2, ঠিক আছে। তো এইটা কি, যেহেতু এবি রেখা বললাম ওয়াই অক্ষ দ্বারা, তাহলে হচ্ছে m3 m4, তাহলে আমার m3টা কোনটা, m3 হচ্ছে যে এইটুকু, ঠিক আছে। যেহেতু x1 আমি বলছি এর বিন্দুটাকে, তাহলে m3টা হচ্ছে এইটা, আর এই যে এইটুকু হচ্ছে m2 সরি m4, কারণ আমরা ওয়াই এক্সিস দ্বারা ছেদ করতেছি, তাই না? ঠিক আছে, m3টা কিন্তু এর সাথে। ওকে, সো এটা যদি আমরা করি তাহলে এখানে কি হয়, এটা কত x3 আর হচ্ছে সরি
এটা কত ছিল -x1 আর হচ্ছে x2। সো এটা কত, তাহলে আমরা একটু দেখি x1টা কত ছিল, x1 ছিল 2 আর এটা ছিল হচ্ছে -1। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা আচ্ছা এখানে আগে থেকে একটা মাইনাস ছিল, সো মাইনাস মাইনাস করে 2:1। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য পাচ্ছি, তথ্য হলো কি যে দেখো এই এবি রেখাটা জাস্ট এই অঙ্কের কথা ভুলে যাও, একটা জিনিস চিন্তা করো, এটা এ বি একটা রেখা, এই রেখাটা 2:1-এও বিভক্ত হইতে পারে, 1:2-এও বিভক্ত হইতে পারে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে যখন 2:1-এ বিভক্ত হবে, যেহেতু 2টা এর সাথে, তার মানে ধরো হচ্ছে এইটুকু 1 আর এই যে এইটুকু হচ্ছে 2। আবার 1:2-তে যখন বিভক্ত হবে তখন কি হবে, যে এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে 2, তাই না? তাই হবে না? আচ্ছা ভালো, এখন তোমরা একটা জিনিস তাহলে খেয়াল করো যে সেম একটা রেখা, এই রেখাকে তুমি যখন এই যে 2:1 অথবা 1:2-তে বিভক্ত করবা এবং তুমি যখন এটা সাফল মানে উল্টা করে লিখবা 2:1 অথবা 1:2, ডেফিনেটলি এই পোরশনটুকু আর এই পোরশনটুকু সমান হবে। কারণ তুমি একটা রেখাকে 3 ভাগ করতেছো, এক ভাগ এক জায়গায় রাখতেছো, বাকি 2 ভাগ আরেক জায়গায় রাখতেছো, ঠিক আছে? মানে এই যে এই রেখাকে তুমি 3 ভাগ করছো, বুঝতে পারছো? 3 ভাগ করে কি করছো, এক ভাগকে উপরে রাখছো, বাকি 2 ভাগকে একসাথে মানে এটা মিশাই দিছো, ধরো এটা মিশাই দিয়ে, হ্যাঁ এটা মিশাই দিয়ে তুমি কি করতে, এই যে ওই এক ভাগকে উপরে রাখছো, নিচেরকে 2 ভাগ রাখছো, ঠিক আছে? এভাবে বলতেছো। অথবা তুমি বলতেছো না আমি এই এক ভাগকে নিচে রাখবো, বাকি 2 ভাগকে উপরে রাখবো, যেটাই করো রেখা তো সেম থাকবে, তাই না? এবং প্রত্যেকটা ভাগ কিন্তু সমান থাকবে, কারণ তুমি প্রথমেই এই যে 2 আর 1 যোগ করে 3টা ভাগ আলাদা আলাদা করে করছো। মানে মিনিং হচ্ছে আমরা এই বিভক্তকরণ পড়ানোর সময় একদম শুরুর দিকে বলছিলাম যে আমাদের m1 m2 ধরার উপরে ডিপেন্ড করে যে আসলে আমরা কোন পয়েন্টটা নিচ্ছি, এই পাশেরটা নিচ্ছি না এই পাশেরটা নিচ্ছি। এবং তখন আমি বলছিলাম যে এ বিন্দু অর্থাৎ x1 এর সাথে m1 এর সম্পর্কটা আমরা সেভাবে অঙ্কগুলো করি। কিন্তু ওখানে যেটা আমরা আরেকটা যেটা বিন্দু বের করছিলাম, যেটাতে আমরা অঙ্কে কাউন্ট করি নাই, সেই বিন্দুটা যদি আমরা বের করি বেসিক্যালি সেই ক্ষেত্রে এই পোরশনটুকু আর এই পোরশনটুকু দৈর্ঘ্য সমান হয়, বুঝতে পারছো? কারণ আমরা একটা রেখাকে আমরা কি করছি, 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করে এক ভাগে এক পাশে রাখছি, বাকি 2 ভাগ আরেক পাশে রাখছি। তো ধরো এক ভাগ আমার পাশে রাখছি, 2 ভাগ হচ্ছে আরেকজনের পাশে রাখছি, আমি সে নাচটা করে ওই ভাগটা আমার কাছে রাখলাম, আমার 2 ভাগটা ওকে দিলাম, ঠিক আছে? কিন্তু সেম ওর কাছে যে এক ভাগটা প্রথমে ছিল এবং আমার কাছে যে এক ভাগটা এখন আছে, দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান। সো এটা যদি যদি হয় তার মানে বেসিক্যালি এই পোরশনটুকু এই পোরশন দুইটা সমান, বুঝতে পারছো? যদি সমান হয় তাহলে এই যে এই মধ্যবর্তী পোরশনও কিন্তু এদের সমান হইতেছে, বুঝতেছো? কারণ যেহেতু 3টা কি হয়েছে তোমার হচ্ছে যে এইটা আর এটা সমান হইলে যে এটা ডেফিনেটলি এটা সমান হবে, কেন? কারণ হচ্ছে এই যে 2:1 এই পুরোটাই মানে 3টা সমান ভাগে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? মানে আমরা 2টা বিন্দু পাইছি যেটা এই রেখাকে সমান 3টা ভাগে ভাগ করছে। সো বেসিক্যালি তুমি যখন এই অঙ্কটা করছো, এই পর্যন্ত করছো, তাহলে তুমি ভাষাটা কি লিখতে পারো? ভাষাটা লিখতে পারো যে এই x অক্ষ দ্বারা x অক্ষ দ্বারা 1:2 অন্তর্বিভক্ত হচ্ছে, y অক্ষ দ্বারা 2:1 অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত হচ্ছে। সো দেখানো হলো যে এবি রেখাংশটি x এবং y অক্ষ দ্বারা সমান 3টে ভাগে বিভক্ত, এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? এই জিনিসটা আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, এতক্ষণ যে কথাগুলো বললাম এত ডিটেলস বলার দরকার নেই। এখানে বলতে পারো যে হচ্ছে কি বলবা, যে হচ্ছে যেহেতু একই রেখা একই অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রেও একই রেখা x অক্ষ এবং y অক্ষ দ্বারা কি হয়েছে, একই অনুপাতে বিভক্ত হয়েছে, মানে সমান 3টি ভাগ করে 1 এবং 2 আলাদা আলাদা করে পোরশন ভাগ করছে, জাস্ট আগে এবং পরে। তার মানে হচ্ছে এই দুইটা কি একই রেখা, সমান 3 ভাগে বিভক্ত করছে। তুমি এই কথাটা এইভাবে লিখতে পারো, কিন্তু এক্সাম টিচার এইটুক দেখলেই বুঝে যাবে, তারপর তুমি জাস্ট ভাষা দিয়ে লিখতে পারো, যে মানে অত ডিটেলসও লেখার দরকার নেই যে এবি সরলরেখাটি x অক্ষ এবং y অক্ষ, x অক্ষ দ্বারা 1:2 এবং y অক্ষ দ্বারা 2:1 বিভক্ত হওয়ার কারণে যেহেতু একই অনুপাতে বিভক্ত হচ্ছে, তার মানে সবগুলো মানে x এবং y অক্ষরেখা a এবং b কে সমান ভাগে ভাগ করছে, ঠিক আছে? আমি লিখে দেবো কিনা বুঝতেছি না, আচ্ছা ধরো লিখে দেই, যেহেতু
এক্স অক্ষ দ্বারা কি হয়েছে 1:2 এবং ওয়াই অক্ষ দ্বারা 2:1 বিভক্ত হয়েছে। অন্তর্বিভক্ত হওয়ার কারণে যেহেতু এক্স অক্ষ দ্বারা 1:2 এবং ওয়াই অক্ষ দ্বারা যেহেতু এবি রেখা এক্স অক্ষ দ্বারা 1:2 এবং ওয়াই অক্ষ দ্বারা 2:1 অন্তর্বিভক্ত হওয়ার কারণে অন্তর্বিভক্ত হয়েছে তাই কি অন্তর্বিভক্ত হয়েছে তাই এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবি রেখাকে সমান 3 ভাগে ভাগ করে এখানে লিখতে সমস্যা হচ্ছে এবি রেখাকে সমান 3 ভাগে ভাগ করে। এরপরে তুমি দেখানো হলো লিখে দিতে পারো, ঠিক আছে। এটা একটা প্রসেস। এই অঙ্কটা আরো অনেকভাবে করতে পারো। তোমাদেরকে যে একাধিক বিন্দু নির্ণয়ের যে সূত্রগুলো দেখাইছি সেই সূত্র দিয়ে এই যে এই বিন্দুটা বের করবা, এরপরে এই বিন্দুটা বের করবা, ঠিক আছে। তারপরে এই দুইটা দূরত্ব দেখাবা, এটা দূরত্ব ইকুয়াল টু এটা দূরত্ব এইভাবে দেখাইতে পারো, মানে দূরত্ব নির্ণয় সূত্র করে। এটা বুঝতেই পারতেছো, বড় হবে। ওকে, চলো পরের অঙ্কে আমরা যাই। যদি এ cos আলফা, এ sin আলফা এবং বি cos বিটা, বি sin বিটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে CXY বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন AC, CB ইজ ইকুয়াল টু AC অনুপাত CB ইজ ইকুয়াল টু A অনুপাত B হয়, তবে দেখাও যে x প্লাস ওয়াই tan আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্ক করার জন্য আমাদের এই যে দুইটা সূত্র লাগবে ত্রিকোণমিতির। সূত্রটা আমি আগেই লিখে রাখছি হিসাবের সুবিধার্থে। এখন যে জিনিসটা হয়, এই অঙ্ক করতে যে মানুষ আগে অঙ্কটা বোঝার চেষ্টা করে। ধর আমরা বুঝলাম কি করছে, বর্ধিত করছে। সো এইটা একটা রেখা বিন্দু, এটা একটা বিন্দু এবি, তারপর হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে যে এইটা সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, এখন এটা এ বিন্দু থেকে সি বিন্দু। আচ্ছা, এখন কি করছে, বি বিন্দুকে সি পর্যন্ত বর্ধিত করছি। এরপরে এসি অনুপাত সিবি, এসি অনুপাত হচ্ছে সিবি, ঠিক আছে। এসি অনুপাত সিবি বলছে এ অনুপাত বি। তাহলে এসি কি, এসি হচ্ছে যে এইটুকু, সিবি কি, সিবি হচ্ছে যে এইটুকু। বুঝতেই পারতেছো, তাহলে এ এবং বি কে সি বিন্দুতে বহির্বিভক্ত করা হয়েছে, তাই না? এইটুকু নিশ্চিত। আচ্ছা, এরপরে কি বলছে, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 0। এখন অনেকে এই অঙ্কটার যে কাজটা করে সেটা হলো যে এখান থেকে অঙ্কটা শুরু করে। অঙ্ক ওখান থেকে শুরু করলে হবে না বলতেছি না, কিন্তু সহজ এবং জটিলের ব্যাপার স্যাপার আছে। বা অনেকে বলে আমি ওই জিনিসটা আনবো কীভাবে। সো একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারো। দেখো যে এটাকে আমরা লিখতে পারি -y tan আলফা প্লাস বিটা ডিভাইডেড 2। এটাকে লিখতে পারি x ডিভাইডেড y মাইনাস tan আলফা tan আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 লেখা যায় তো। সো যেহেতু লেখা যায়, এখানে x ডিভাইডেড y আছে না, এই x ডিভাইডেড yটা কি, ওই তো c এর বিন্দু না। সো আমরা কিন্তু বুঝতে পারতেছি আমার এনিহাউ c এর x এর স্থানাঙ্ক এবং c এর y এর স্থানাঙ্ক বের করে দুইটাকে ভাগ করলে হয়তো আমরা কিছু একটা পাবো। এইখান থেকে ক্লুটা স্পষ্ট, বুঝতে পারছো? সো আমরা সেই কাজটাই করার চেষ্টা করি। আমরা x এর স্থানাঙ্ক লিখি। x এর স্থানাঙ্ক কি হবে, অনুপাত হচ্ছে a আর b। সো a মাইনাস b। প্রথম বিন্দু হচ্ছে a cos আলফা, সো a এর সাথে গুণ হবে b cos বিটা, a b cos বিটা মাইনাস হচ্ছে a b cos আলফা, ঠিক আছে। ওকে, এখান থেকে সিম্পলি a b কমন নেওয়া যায়, ওটা লিখলাম না। আচ্ছা, লিখি a b cos বিটা cos আলফা a মাইনাস b। এরপরে y সেম, এখানে a b হবে sin বিটা মাইনাস sin আলফা, ঠিক আছে। ওকে, এখন আমি x ডিভাইডেড y যদি করি তাহলে কি করতে পারি বলো? আমি যদি x এবং y যদি আমি করে দেই ভাগ, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, তাহলে
এই যে নিচের a মাইনাস বি কাটা যায়, ঠিক আছে? তোমরা কিন্তু ওই লাইনটা লিখবা, আমি জাস্ট ওই লাইনটা স্কিপ করতেছি। হ্যাঁ হ্যাঁ, তো এ বি কাটা যায় এবং উভয় পক্ষ যে এ বি যে কমন না হয়েছে এটাও কিন্তু কাটা যায়। সো বেসিক্যালি থাকে হচ্ছে কস বিটা মাইনাস কস আলফা আর সাইন বিটা মাইনাস সাইন আলফা। যারা ত্রিকোণমিতি পড়ছো তারা জানো যে কস বিটা মাইনাস কস আলফাকে যে এটা লেখা যায়, সাইন বিটা মাইনাস সাইন আলফাকে এটা লেখা যায় মাইনাস সাইন বিটা প্লাস আলফা ডিভাইডেড 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, আর সাইন বিটা মাইনাস সাইন আলফাকে লেখা যায় 2 কস বিটা প্লাস আলফা ডিভাইডেড 2 সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড 2। ঠিক আছে, এই অঙ্ক সূত্রটা কই থেকে আসে, এটা তোমাদের ত্রিকোণমিতিতে প্রমাণ পাওয়া কই থেকে আসে। তারপরেও বলে রাখি, যারা সাইন এই যে এই সূত্রগুলো পড়ছো, তোমার কি জানি বলে, ওই কস আলফা ছিল এটা, তোমার হচ্ছে ওই সাইন এ প্লাস বি, এই সূত্রগুলো যারা পড়ছো যে সাইন এ ইন্টু সাইন বি প্লাস সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন তারপর হচ্ছে বি ইন্টু কস এ, এই সূত্রগুলো যারা পড়ছো, এই সূত্রগুলোকে মানে অনেকে হয়তো এই যারা ত্রিকোণমিতি পড়ছো এতদূর পড়ো নাই হয়তো, কিন্তু পাতা উল্টাতে এই সূত্রটা দেখছো, তাদের বলতেছি যে এই সূত্রগুলো থেকে আরেকটু মানে এখানেই ক্যালকুলেশন করে এই সূত্রগুলো নিয়ে আসছে, বুঝতে পারছো? যেখানে তোমার হচ্ছে আলফা প্লাস বিটাকে সি ধরা হয়, তারপর হচ্ছে আলফা মাইনাস বি কে সম্ভব ডি ধরা হয়। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে অঙ্কগুলো করে রিপ্লেস করে হচ্ছে যে এই তোমার হচ্ছে সূত্রগুলো নিয়ে আসে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমরা যদি এখানে রিপ্লেস করে দেই কস বিটা, এটা করলে কি হয়, সামনে মাইনাস আছে সাইন, আচ্ছা এখানে কিন্তু 2 আসে, সূত্রে 2 নাই কেন, হ্যাঁ এখানে 2 হবে, 2 সাইন বিটা প্লাস আলফা ডিভাইডেড 2 সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, নিচে হচ্ছে 2 কস বিটা প্লাস আলফা ডিভাইডেড 2, আর এখানে সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড 2। তাহলে এখান থেকে 2 কাটা, সামনে মাইনাস আসবে, মাইনাস থাকবে, মাইনাস দিলাম, এই যে 2 কাটা, এই যে এই সাইন কাটা, তাহলে এই সাইন আর এই কস থাকে, এই দুইটা মিলে কি হয় বলো, এই দুইটা মিলে হয় ট্যান বিটা প্লাস আলফা ডিভাইডেড 2। এখন কি করবা, এটা ইজ ইকুয়াল টু কি এক্স ডিভাইডেড ওয়াই না, সো ওয়াই কে পাশে পার করে দাও, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ট্যান বিটা প্লাস আলফা ডিভাইডেড 2, শেষ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে অঙ্কটা করব, যে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক 7,2, এ ও বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,5, 7,-1 হলে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। সো আমরা বেসিক্যালি যে অঙ্কটার চিত্র হচ্ছে এরকম, এটা একটা যদি ত্রিভুজ আঁকাই, শীর্ষবিন্দু বলছে হচ্ছে এইটা ধরো এ, এটা কত 3,5, বি হচ্ছে 7,-1, সি এর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে x,y, না এটা হচ্ছে x3 y3 ধরো, কারণ এটা x2 x1 x2, এটা হচ্ছে x2 y2, এটা x3 y3। জি এর স্থানাঙ্কটা ধরো এখানে, এই যে এখানে জি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 7,-2। এখন এই অঙ্কটা অনেকভাবে করা যায়। একটা উপায় হচ্ছে যে তুমি এইটার স্থানাঙ্ক বের করলা, বুঝো কথা, এ বি এর মধ্যবিন্দু দিয়ে এইটার স্থানাঙ্ক বের করলা, যেহেতু ওটা মধ্যমাকে ছেদ করছে, এরপরে যে কাজটা করলা যে এইটুকু 2 আর এইটুকু হচ্ছে 1, এই অনুপাত ধরে সি আর জিতে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে সি এর মানটা বের করতে পারো, বুঝতে পারছো? এই যে এইটার মধ্যবিন্দু বের করলা, হ্যাঁ, মধ্যবিন্দু বের করে তুমি সি কে যদি জি কে অন্তর্বিভক্ত ধরে 2 এবং 1 অনুপাতে এক্স ওয়াই এর মান বের করতে পারো। এটা 2 ধাপে করতে হয়। এর চেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমরা যে কাজটা ভরকেন্দ্র যে সূত্র পড়ছিলাম, কি এই যে gx ইজ ইকুয়াল টু ax প্লাস bx প্লাস cx ইজ ইকুয়াল টু 3। এখানে কি করব, gx এর মান কত দেওয়া আছে 7 ডিভাইডেড 3, ax এর মান কত 3, bx এর মান কত 7, cx এর মান কত, cx এর মান হচ্ছে বের করতে হবে। তো এখান থেকে cx এর মান বের করবা, একইভাবে y এর মান বের করবা, হয়ে যাবে। এটা কিন্তু সিম্পল প্রসেস ওইটার চেয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে
এই অঙ্ক আরোই সিম্পল, দেখতে কঠিন মনে হইতে পারে। একটি ত্রিভুজ, মানে যেহেতু সংখ্যা দেওয়া নাই, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, যদি ত্রিভুজের ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে তাহলে দেখাও যে t1 + t2 + t3 = 0। তো x অক্ষের উপর যদি কোনো ভরকেন্দ্র অবস্থান করে তাহলে তার স্থানাঙ্ক কীরকম হবে? তার x এর স্থানাঙ্ক কিছু একটা থাকবে, ধরো a, y এর স্থানাঙ্ক হবে 0। সো আমরা y = কি লিখতে পারি? যেহেতু 0, আমরা এটা নিয়েই কাজ করি কারণ এক্সেপশনাল একটা মান। তাহলে এটা কি হবে? 3 ডিভাইডেড হচ্ছে এই যে এগুলো হচ্ছে যোগ হয়ে যাবে, তাই না? এটাই তো যোগ হবে নাকি? না, y গুলো যোগ হবে। কি হবে? 2a t1 2a t2 + 2a t3। এখান থেকে তুমি যদি 3 এর পাশে পার করে দাও কি হয়? 0 হয়ে যায়, 0 হয়ে যায়। এ পাশে হয় 2a, কমন নিলে t1 + t2 + t3। এখান থেকে লেখা যায় হচ্ছে t1 + t2 + হচ্ছে t3 = 0। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এই অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক, বোর্ডে আসছিল। আচ্ছা, এরপরে x অক্ষ ab রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, যেখানে a ও b এর স্থানাঙ্ক যথাক্রমে 2, -5 এবং হচ্ছে b এর স্থানাঙ্ক 2, 3। বিভক্ত বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সিম্পল একটা অঙ্ক, যে x অক্ষ ab রেখাংশের যে অনুপাতে বিভক্ত করে। কি অনুপাতে বিভক্ত করে এটা তো আমরা জানি না, তাই না? কি অনুপাতে বিভক্ত করে এটা আমরা জানি না। সো আমরা কয়েকটা কাজ করতে পারি ধরার সুবিধার্থে। কেন বলতেছি? x অক্ষকে যদি কি অনুপাতে বিভক্ত করে এটা না জানি, তাহলে আমরা x অক্ষকে কোনো একটা রেখা কি অনুপাতে বিভক্ত করে সেটা সূত্র আমরা লিখছিলাম হচ্ছে m1 / m2 - y1 / y2। এভাবে লিখছিলাম না? এটা কি অন্তর্বিভক্তর ক্ষেত্রে। আর বহির্বিভক্তর ক্ষেত্রে এই মাইনাসটা কিন্তু আমরা তুলে দিয়েছিলাম, ঠিক আছে? এই মাইনাসটা আমরা তুলে দিয়েছিলাম। সো আমরা যদি একটা জিনিস চেক করতে পারি যে আলটিমেটলি আমরা যে জিনিসটা করছি সেটা হলো যে এই অনুপাতটা অন্তর্বিভক্ত হোক বা বহির্বিভক্ত হোক সবসময় কি পজিটিভ না? পজিটিভ ছিল তো। সো আমরা তাহলে দেখতে পারি যে এই অনুপাতটা আমার কি মাইনাস ধরে পজিটিভ আসতেছে না পজিটিভ ধরে পজিটিভ আসতেছে। যদি মাইনাস ধরে আসে তার মানে হচ্ছে অন্তর্বিভক্তি হয়েছে, আর যদি পজিটিভ ধরে আসে, পজিটিভ ধরে আসে তাহলে বহির্বিভক্ত হয়েছে। এইভাবে চিন্তা করতে পারি। সো আমরা যে কাজটা করতে পারি, যে ধরে নেই যে m1 m2 লিখতে পারো, যে ধরে নেই ab রেখাংশটি x অক্ষকে কি করছে? অন্তর্বিভক্ত করছে। সো সূত্রটা হচ্ছে এরকম, -y1 / y2। তাহলে -1 এর মান কত? -1 -y1 এর মান হচ্ছে -5, আর সামনে একটা মাইনাস আছে, ঠিক আছে? এরপর হচ্ছে 3। তাহলে কত হয় বলো? 5, 3 হয় না? তার মানে কি আমাদের পজিটিভ রেজাল্ট আসছে না। সো এটা কিন্তু অন্তর্বিভক্ত হয়েছে। যদি তুমি যে এখানে ধরে নিছো, যে ধরি ab রেখাংশটি x অক্ষ দ্বারা অন্তর্বিভক্ত হয়েছে, এটা লিখছি না? লিখে আমি এই কাজটা করলাম না? ওকে, এখন হয়েছে যদি এনিহাও কথার কথা যে তোমার প্রশ্নে এখানে -5 নাই, 5 আছে, ঠিক আছে? সো এটা আমার রেজাল্ট কি আসতো? এটা আসতো আমার হচ্ছে -5 আসতো, তাই না? উত্তর এই তো -5/3 আসতো। তখন তুমি বলতা যেহেতু অনুপাত ঋণাত্মক হয় না, তাই কি হবে? মূল সূত্রটি হবে হচ্ছে m1 / m2 - y1 / y2, ঠিক আছে? অর্থাৎ বহির্বিভক্ত হয়ে গেছে। এভাবে তুমি লিখতে পারো। আরেকভাবে করতে পারো, সেটা হলো এই ধরি বলা লাগবে না, ডাইরেক্ট তুমি সূত্র ব্যবহার করবা। তার আগে এখানে একটা আনুপাতিক চিত্র আঁকাবা। কি আঁকাবা? 2, -5। এই যে 2 -5, 1 2 3 4 5। এই যে এখানে আরেকটা হচ্ছে 2, 3, 1 2 3, 3 এখানে, ঠিক আছে? অনেকটা হচ্ছে এখানে, এই যে এখানে সেট করছে, তো বোঝা যাচ্ছে এটা অন্তর্ভুক্ত করছে। তারপর তুমি অন্তর্ভুক্ত সূত্র দিয়ে অঙ্কটা করতে পারো। আচ্ছা, এরপরে যে কি করছে, যে -3, -1 ও 2, 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x ও y যে অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো। সিম্পল, লিখে দিবা m1 / m2 - y1
5, এখানে আসে 1/5, এটা x অক্ষ দ্বারা, y অক্ষ দ্বারাটাও সেম লিখে দিবা যে m1 আচ্ছা যে অনুপাতে বিভক্ত করে না। সো আবার ওই আগের মতো করে এবার কিন্তু প্রত্যেকটা বের করতে দেখতে হবে যে আমার অনুপাতটা মাইনাস আসছে না ধনাত্মক আসছে, অথবা চিত্র একেও তুমি কাজ করতে পারো। সো আমি ধরে নিচ্ছি যে অন্তর্বিভক্ত হয়েছিল, সো -3 ডিভাইডেড হচ্ছে 2, এবার আছে 3/2, বুঝতে পারছো? সো এইভাবে উত্তর অঙ্ক হয়ে যাবে। দেখো আমার প্রত্যেকবারই আমার অন্তর্বিভক্ত সূত্রটা খাটছে, সো এখানে অল্টার করার দরকার নাই। আচ্ছা এই অঙ্ক আছে, এরপরে এইটা। আচ্ছা আমরা একটু পিছন থেকে শুরু করি, পিছন থেকে আসি। যে এখানে বলছে যে এবিসি ত্রিভুজ, এই অঙ্কটা বুয়েটে আসছিল সম্ভবত, হ্যাঁ, যে না না এটা না, এরকমই একটা অঙ্ক বুয়েটে আসছিল, কিন্তু সেটা ক্ষেত্রফল নির্ণয়ের, এখানে ভর কেন্দ্রের কথা বলছে। আচ্ছা যাই হোক, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে 2,4, 5,0, 4,-2 হলে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজ ধরো এখানে নিলাম 2,-4, তারপর হচ্ছে 5,0, এটা হচ্ছে 4,-2, ঠিক আছে। ওয়েট বলছে ত্রিভুজের মধ্যবিন্দু, সরি ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে বিসি, এই যে বিসি আছে, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে 2,4, তারপর হচ্ছে সি এ হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে 5,0, তারপর হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে 4,-2, বুঝতে পারছো? ওকে, যেহেতু বুঝতে পারছো, এরপরে দেখো যে বলছে যে এই ত্রিভুজের ভর কেন্দ্র ধরো যে এখানে, হ্যাঁ, এখন বলছে যে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, আমার মধ্যবিন্দু দেওয়া আছে। সো আমি যে কাজটা করতে পারি যে এখান থেকে আমি এটার স্থানাঙ্ক বের করতে পারি, এটার স্থানাঙ্ক বের করতে পারি, এটার স্থানাঙ্ক বের করতে পারি, এই তিনটা তথ্য থেকে, ঠিক আছে, বের করার চেষ্টা করতে পারি, সেইটা থেকে তোমার হচ্ছে ভর কেন্দ্র বের করতে পারি, ঠিক আছে। আমি ওই প্রসেসে ব্যক্তিগতভাবে কখনো অঙ্ক করি নাই, সো আমি একটা অ্যাজাম্পশন বললাম যে এভাবে কাজ করতে পারে। এক, দ্বিতীয় হচ্ছে এর চেয়ে সহজ একটা বুদ্ধি হলো, সেটা হলো যে এই যে মধ্যবিন্দুগুলো আছে এটা নিয়ে যদি আমি একটা ত্রিভুজ গঠন করি, সেই ত্রিভুজের ভর কেন্দ্র আর বাইরের শীর্ষবিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র কিন্তু একই। কেন একই? তুমি একটা জিনিস খেয়াল করো যে ভর কেন্দ্র বলতে কি বোঝায় একটু দেখো। প্রথমত ভর কেন্দ্র বলতে কি বোঝায়? ভর কেন্দ্র হচ্ছে এই যে মধ্যমা, শীর্ষবিন্দু থেকে মধ্যমা আঁকাইছো বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, তাই না? তাই তো। সো তুমি যখন ধরে নিচ্ছি আমি বড় ত্রিভুজের সাপেক্ষে মধ্যবিন্দু নির্ণয় করতেছি, সরি ভর কেন্দ্র নির্ণয় করতেছি, এখানে দাগাইলাম, সরি, ঠিক আছে, এদের এখানে দাগাইলাম, এরপরে হচ্ছে এখানে দাগাইলাম, ঠিক আছে। সো ভর কেন্দ্রটা আমার এখানে হচ্ছে, আমরা যে আগের ডটটা দিছি ধরো এটা আমার যেহেতু অ্যাজিউম করে দিয়েছি ভুল হয়েছে, এই যে এইটা, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এখানে গেছে, রাইট, এবং এই পয়েন্টটা এ এবং সি এর মধ্যবিন্দু না? ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে আমি যে এই রেখাটা এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, এই যে এই পয়েন্টটা কি এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু? বলো তো। আমি যদি বলি হ্যাঁ ডেফিনেটলি মধ্যবিন্দু, কারণ তোমরা 9 10 একটা উপপাদ্য পড়ছো, আসলে 9 10 তুমি ফুল সিলেবাস পড়তা তাহলে দেখতে এই উপপাদ্য সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, সদৃশতায় হয়েছে, রেখাকোণ ত্রিভুজে হয়েছে, আরো 2-3 জায়গায় হয়েছে, বুঝতে পারছো? সো সেই ত্রিভুজে সেখানে একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয়, দুইটি রেখার মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় রেখার, দেখো এই দুটা বাহুর এই যে বিসি এবং এবি বাহুর মধ্যবিন্দু এইটা এবং এইটা, এই দুইটার সংযোগ সরলরেখা আছে যে এইটা হবে হচ্ছে এসি এর সমান্তরাল এবং অর্ধেক, বুঝতে পারছো? তাহলে এই এই যে বি, এটার নাম দাও ধরো ডি, বিডি রেখা যেহেতু এসি কে অর্ধেক করছে, তাহলে ডেফিনেটলি এই রেখাকেও অর্ধেক করবে, যেহেতু এটার সমান্তরাল এবং কি অর্ধেক, বুঝতে পারছো? একইভাবে এইটাও হচ্ছে এই
ত্রিভুজের মধ্যবিন্দু, এটাও সরি এই বাহুর মধ্যবিন্দু, এইটাও হচ্ছে এই যে এইটা আমার আঙ্গুল দেখো, এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দু তো। এখন তার মানে যদি মধ্যবিন্দু এইগুলো এই যে এইটা যদি মধ্যবিন্দুই হয়, তার মানে যে এই রেখা এই যে এই রেখা এগুলোও কিন্তু মধ্যমা ছোট ত্রিভুজের। এবং যেহেতু মধ্যমাগুলো এই বিন্দুতে ছেদ করছে এবং বড় ত্রিভুজের মধ্যমাগুলো যেহেতু সেম রেখা ওই বিন্দুতে ছেদ করছে, তার মানে ভরকেন্দ্র হচ্ছে একই। এটা আমি উপপাদ্যটা বুঝাইলাম, বুঝতে পারছো? সো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই ছোট ছোট বিন্দুগুলো দিয়েও আমরা যে ভরকেন্দ্র বের করব সেম সূত্র সেম নিয়ে আসবে। সো gx ভরকেন্দ্র ইজ ইকুয়াল টু 4 + 5 + 2 / 3 এবং gy কি হবে -2 + 0 + 4 / 3। যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে বলতে আগে যেহেতু পিছন দিক থেকে আসতেছি, এ বি ডি বিন্দু ত্রয় এবিসি রম্বসের শীর্ষবিন্দু হয় যদি, তাহলে অপর শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা যদি আঁকাই এ বি সি ডি, বলছে এ বি ডি, এ বি আর ডি এর স্থানাঙ্ক দিচ্ছে, অপর শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক আগে বের করতে হবে। সো আমরা কি করব, আমাদের মনে আছে যে এই দুটো যোগ করে এটা বিয়োগ করলে আমি সি এর স্থানাঙ্ক পাবো, চতুর্থ বিন্দু নির্ণয় সূত্র। সো আমরা ডিরেক্টলি ওই সূত্র ব্যবহার করতে পারি, আবার এই কাজটাও করতে পারি, যেটা হলো যদি কতে দেওয়া থাকে তুমি ডিরেক্টলি ওই সূত্র ব্যবহার করবা, আর যদি কতে না দেওয়া থাকে তাহলে যে একটু কথা লিখবা, সেটা হলো যে ধরি এটা হচ্ছে বিডি কর্ণ, এটা হচ্ছে এসি কর্ণ, ঠিক আছে? যে কাজটা করবা একটু সূত্রটা প্রমাণের মতো করে লেখবা, জাস্ট 2টা লাইন বেশি লিখতে হবে, যে বিডি এর মধ্যবিন্দু ইকুয়ালস টু এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে বিডি এর মধ্যবিন্দুকে বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5 + 6 / 2, আর এসি এর মধ্যবিন্দুকে এর দেওয়া আছে 2, সি এরটা দেওয়া নাই, cx / 2। এখান থেকে cx এর মান বের করবা, একইভাবে cy এর মান বের করবা, তাহলে আমি এই স্থানাঙ্কটা পেয়ে যাব না? সরি, তাহলে হচ্ছে আমি সি এর স্থানাঙ্কটা পেয়ে যাব, পাবো কি না? পাবো। এখন আমার যে কাজটা করতে হবে, বলছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ এই যে কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হচ্ছে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। সো কর্ণদ্বয়ের গুণফল করার জন্য কি করতে হবে, এই যে বি আর বিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দূরত্বের সূত্র দিয়ে, যেহেতু আমার বি আর ডি দেওয়া আছে, সি বের করছি, এসি দিয়ে আমার দূরত্বের সূত্র ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে বিডি হাফ গুণ বিডি ইন্টু এসি বের করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আর ক্ষেত্রফল নির্ণয়ের আরও কিছু সূত্র আছে, যেমন সামনে চ্যাপ্টারে শিখবা, যে হচ্ছে বিন্দু দিয়ে ক্ষেত্রফল নির্ণয়, এবং তোমরা অলরেডি 9-10 হয়তো এরকম সূত্র দেখছো, হাফ গুণ x1 x2 x3 x4 x1, যেহেতু 4টা বিন্দু, y1 y2 y3 y4 y1, এই যে এরকম করে যেটা ক্ষেত্রফল আসবে সেটাও তোমরা ওইভাবেও প্রয়োগ করতে পারো। সো মোরওভার এখানে যেহেতু প্রসঙ্গ এসেই গেল, আমি একটু বলি যে এই তোমার হচ্ছে কি জানি বলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, যে তোমার কি বলে দুইটা কর্ণ, এই যে দুইটা কর্ণ হাফ গুণ দুইটা কর্ণ কিভাবে, বেসিক্যালি রম্বসের এই যে এই জিনিসগুলো 90 ডিগ্রি কোণে ছেদ করে। কেমনে ছেদ করে, জাস্ট দেখো যে এই বাহু সমান এই বাহু, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এইটা এবং এইটা, এই বাহু সমান এই বাহু ইজ ইকুয়াল টু এই বাহু, ঠিক আছে? এবং কি বলো, এবং হচ্ছে যে এই বাহু সমান হচ্ছে এই যে এই বাহু, সো এটা একটা সর্বসম ত্রিভুজ, যেহেতু একই রেখার উপরে, তার মানে এইটা আর এটা কি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হইলে যে কাজটা করতেছে, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজ মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ভালো করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এই কর্ণ গুণ উচ্চতা, হাফ গুণ এসি কর্ণ গুণ হচ্ছে হাইটটা আবার কি, হাইটটা এইটুক না, হাইটটা বেসিক্যালি তাহলে কি বিডি এর অর্ধেক না, তাই না? তাই তো, তাহলে হচ্ছে এইটুকের ক্ষেত্রফল হচ্ছে এই যে এই হাফের ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে নিশ্চয়ই একে 2 দ্বারা গুণ করলে পুরো রম্বসের ক্ষেত্রফল পাবো। সো একে 2 দ্বারা গুণ করলে এই 2 কাটা, সো আমরা পেয়ে যাচ্ছি এসি ইন্টু বিডি / 2। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এরপরে আমাদের আরও কিছু অঙ্ক আছে, কিন্তু আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পরের ক্লাসটা আবার কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম। প্রথম এই অঙ্কটা অনেকে হয়তো বুঝে না, একটু জটিল মনে হতে পারে, কিন্তু তুলনামূলক ইজি, ঠিক আছে? তো অঙ্কে যেটা বলতেছে যে এ এবং সি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ বি এবং ডি বিন্দু দুটি
কে অনুপাত 1 এ অন্তর্বিভক্ত, যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত হয়েছে। সো এ একটা বিন্দু যেটা 0 0, বি আর একটা বিন্দু, সরি সি বিন্দু x, y কি হয়েছে, বি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে কে অনুপাত 1 এ এবং ডি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে কে অনুপাত 1 এ। ঠিক আছে, এখন বলছে যদি হয় তাহলে এটা দেখাতে হবে। সো এখান থেকে কি বোঝা যাচ্ছে, এবি, তাহলে আমি বি এর স্থানাঙ্ক বের করব, এবির দৈর্ঘ্য বের করব, ডি এর স্থানাঙ্ক বের করব, এডির দৈর্ঘ্য বের করব, এই ফরম্যাটে রাখবো। এরপরে সি এর স্থানাঙ্ক বের করব, এসির দৈর্ঘ্য বের করব, এই ফরম্যাটে রাখে আমি ডানে বামে সমান দেখাবো। এটাই সিম্পল অঙ্ক, কিন্তু ইজি। আমরা হচ্ছে বি এবং ডি এর আগে স্থানাঙ্কটা বের করব। সো বিতে কি হয়েছে, এখানে তোমাদের একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে ভাই একই অনুপাতে বিতে অন্তর্বিভক্ত হলো আবার ডিতে বহির্বিভক্ত হলো, এটা কেমনে সম্ভব? কেন সম্ভব না তুমি আমাকে বলো। এই রেখাটা উভয় রেখায় 3 অনুপাত 1 এ বা 3 অনুপাত 2 এ বিভক্ত করা সম্ভব না, কারণ 3 অনুপাত 2 এটা তো রেশিও, এটা তো দৈর্ঘ্য না যে তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন রেখা করা যাবে না, বুঝতে পারছো? সো একইভাবে আমি অন্তর্বিভক্ত করি, বহির্বিভক্ত করি, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি অন্তর্বিভক্ত করি তাহলে বি বিন্দুতে কি হয়, এ বি ডিভাইডেড বিসি হয় হচ্ছে কে অনুপাত 1, আর যদি বহির্বিভক্ত করি তাহলে কি হয়, এডি ডিভাইডেড সিডি হয় কে অনুপাত 1। ব্যাপারটা বুঝছো? তো এইটা তুমি অনেকে এখানে থেকে এই যে এই কথা থেকে আমি যদি কনক্লুশনে আসি যে এডি ইজ ইকুয়াল টু এবি আর বিসি ইজ ইকুয়াল টু সিডি, এটা কিন্তু ভুল কথা। আমরা তো সেটা বলতেছি না, আমরা তো রেশিও দেখাইতেছি। সো এটা সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তো আমাদের প্রাইমারি টার্গেট কি, আমাদের হচ্ছে বি এর স্থানাঙ্ক বের করা এবং হচ্ছে ডি এর স্থানাঙ্ক বের করা। ঠিক আছে, ডি এর স্থানাঙ্ক বের করা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, ঠিক আছে, এটা 0, 0, এটা হচ্ছে বি, কে এটুক 1, এটা হচ্ছে সি, এটা x, y, এটা হচ্ছে ডি। ঠিক আছে, সেক্ষেত্রে আবার হচ্ছে এটা হচ্ছে কে আর এইটুকু হচ্ছে 1। হ্যাঁ, সো আগে বি এর স্থানাঙ্ক, তোমার হচ্ছে বি এর স্থানাঙ্ক বের করি। বি এর স্থানাঙ্ক সমান কত বলো? বি এর স্থানাঙ্ক হচ্ছে bx। বি এর স্থানাঙ্ক কত? বি এর স্থানাঙ্ক হচ্ছে অনুপাত বলে এসে কে, 1, তাহলে কে -1 হবে, কে এর সাথে x গুণ কে x, 1 এর সাথে 0 গুণ, সো এরকম থাকবে। বি ওয়াইটা কত? সেম ভাবে কে -1 আর হবে হচ্ছে কে ওয়াই। বুঝতে পারছো? ওকে, এটা যদি বের করতে পারি তাহলে আমরা এখান থেকে এ বি এর দৈর্ঘ্যটা বের করি। এ বি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু, এর স্থানাঙ্ক কত? 0, 0, তাহলে 0 মাইনাস কে এক্স কে -1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে ওয়াই কে -1 হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি কে এক্স কে -1 হোল স্কোয়ার কে ওয়াই হোল স্কোয়ার। এই রুট আর নিচে যে কে -1, এখানে কিন্তু কই ছিল, হ্যাঁ এখানে কিন্তু কে -1 এর উপর একটা স্কোয়ার আসবে, সেই স্কোয়ার আর উপরে রুটটা কেটে গেছে, আর হচ্ছে উপরে একটা রুট থাকবে। বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা কি বের করব? আমরা বের করব যে ডি এর স্থানাঙ্ক। সো ডি এর স্থানাঙ্ক কত? ডিএক্স, ওয়েট আমাদের একটা ভুল হয়েছে, এখানে -1, এখানে +1, এখানে হবে হচ্ছে +1, কারণ আমরা অন্তর্বিভক্ত করছি। ঠিক আছে, অন্তর্বিভক্ত করছি। ওকে, এবার বহির্বিভক্ত, এবার হচ্ছে কে -1, এবার কি হবে বলো? dx এর স্থানাঙ্ক k1। ওকে, এবার হবে হচ্ছে kx, আবার dy ওটা হবে হচ্ছে ky, k -1। তাহলে আমাদের এডি কত হবে বলো? এডি হবে একইভাবে হচ্ছে √kx হোল স্কোয়ার প্লাস ky হোল স্কোয়ার ডিভাইডেড k -1। ওকে, ভালো। এবার সি কি করবো বলো? এসি বিন্দু দেওয়া আছে, তাহলে এসি সমান কত? এসি সমান হচ্ছে একইভাবে √x² প্লাস y², কারণ 0টা গায়েব হয়ে যাচ্ছে। সো এখন আমরা এই ফরম্যাটে কি করব বলো? আমরা এই ফরম্যাটে ফেলায় দেখি ডান বাম সমান হয় কিনা। আমরা আগে এইটুকু লিখি। এইটুকু কি? এইটুকু হচ্ছে 1/1 কত? √kx হোল স্কোয়ার প্লাস ky হোল স্কোয়ার ডিভাইডেড k +1 প্লাস 1 ডিভাইডেড
রুট ওভার কে এক্স হোল স্কোয়ার প্লাস কে ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড কে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা সমান কি আসে, আমি এইটুক মুছাই দিলাম, এইটুক মুছে দিলাম। সো এটা এই দুটো উপরে উঠে যায়, উপরে উঠে গেলে এটা কি হয় কে প্লাস ওয়ান, এটা উপরে উঠে গেল। এখান থেকে কে স্কোয়ারটা আমি কমন নিতে পারি, তাহলে কি হয় রুট ওভার কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই হয় না? এখানে কি হয় কে মাইনাস ওয়ান রুট ওভার কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? এখন এই কে স্কোয়ার আর এই রুট আমি এখান থেকে দেখো তো বাবা এটা লিখতে পারি না, তাহলে কেটে কে আসে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়ান কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে কি হবে বলো? এই যে এটা যদি আমি যোগ করি, এই যে এই পাশে লিখতেছি, হয় হচ্ছে নিচে হয় হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এরপরের লাইন কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে কি হবে কে প্লাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। তাহলে এই ওয়ান ওয়ান কাটা, শুধু থাকে হচ্ছে টু কে, দুটো টু কে থাকে। আচ্ছা এই যে এখানে কে ছিলাম, কে লিখতে ভুলে গেছি কে, তাহলে এই কে আর এই কে কেটে দিলে হয় টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা এইটা আমাদের বাম পক্ষ। ডান পক্ষটা কি? ডান পক্ষটা টু বাই এসি না, তাহলে টু বাই এসির মান কত? টু বাই এসির মান এখানে কি দেখতেছি টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এইটা আর আমার এটা মিলে গেছে। সো এভরিথিং ইজ প্রুভড। ওকে, এরপরের অঙ্ক এবিসিডি আয়তক্ষেত্রে তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি, চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক চতুর্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। এই অঙ্ক করে দেওয়ার দরকার আছে বাবা? তিনটা বিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করবা। ঠিক আছে, এরপর ক্ষেত্রফল বের করবা। কীভাবে ক্ষেত্রফল বের করবা? ওই তো হাফ গুণ x1 x2 x3 x4 x1 y1 y2 y3 y4 y1 এই সূত্রতে বের করতে পারো। আবার বাহুর দৈর্ঘ্য দিয়েও বের করতে পারো, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য বের করলা তাদের গুণ করে দিলা, হয়ে গেল। এরপর অঙ্কটা সম্ভবত বর্গক্ষেত্রের। এবিসিডি বর্গক্ষেত্রে তিনটা শীর্ষবিন্দু আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করো এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সেম আগের মতোই অঙ্ক, বুঝতে পারছো? সো এই দুটো অঙ্ক করা বাহুল্য বলে আমি মনে করছি। সো এরপরে যে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 3,-4 -6,5 তৃতীয় শীর্ষবিন্দু বের করো। এই অঙ্ক সেম, জাস্ট ওখানে শীর্ষবিন্দুর জায়গায় কর্ণ বলছে। তো এটা একটা কি সামান্তরিক, এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের স্থানাঙ্ক হচ্ছে 3,-4 -6,5। ঠিক আছে, সো আরেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে তৃতীয়, সেটা এটাও দিতে পারো, এটাও হইতে পারো, ইচ্ছা মতো দাও, যেহেতু তুমি তোমার ইয়া আঁকাও নাই, কি বলে অক্ষ আঁকাও নাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সো তাহলে আমার চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে, এটা বের করতে হবে। সিম্পল, এই যে এইটা আর এটা যোগ করো, এটা বিয়োগ করবো, এটা পেয়ে যাবা। অথবা কতে হলে এভাবে করবা, খতে হলে বলে দিবা যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বলবা সিডি এর মধ্যবিন্দু এবং ইজ ইকুয়াল টু সিডি এর মধ্যবিন্দু ইকুয়ালস টু বিডি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তারপরে সিডি এর স্থানাঙ্ক কত? 3 এখানে হচ্ছে যেহেতু -6 আছে, 3 - 6 / 2, এই পাশে কত বিডি -2, এটা হচ্ছে ax ay ধরো। ঠিক আছে, এটা হবে -2, -2 প্লাস x / 2। এখান থেকে x এর মান বের করবা, অঙ্ক হয়ে যাবে। ওকে, এরপরে যে কাজটা করতে পারো, এরপরে আমাদের অঙ্ক শেষ। সো ঠিক আছে, তোমাদের ষষ্ঠ ক্লাসের প্রবলেম সলভ এই পর্যন্তই।